স্টোরি অফ লাভ, কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। আম্মা, তারা আমাকে পানি খাইতে দেয় নাই। সেদিন আয়েশা সরকারের বুকটা তুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছিল। 18 বছরের নিচে সকলেই তো কিশোর, তাদের তো মারার অধিকার পুলিশের নেই, কিশোর আদালতে বিচার হওয়া ছাড়া। কিন্তু তামিম মার খেয়েছিল নির্মমভাবে, তার নখ উপড়ে ফেলা হয়েছিল কারেন্টে, শখ আরও কত কি। তারপর থেকে শান্ত স্বভাবের তামিম হয়ে যায় অশান্ত, খুনি, যাকে দেখলে সকলে ভয় পায়। সেই দিন থেকে এই অবধি তামিম তার মায়ের কোলে মাথা রাখেনি, কিন্তু আজকে রাখল। তামিম আজকে তার মায়ের কোলে মাথা রাখল। সারা রাস্তা তামিম আয়েশা সরকারের কোলে মাথা দিয়ে অর্ধশোয়া হয়ে থাকে, আর আয়েশা তামিমের মাথায় হাত বোলাতে থাকে। আয়েশা সরকারের চোখ দিয়ে টলমলিয়ে পানি পড়তে থাকে, এক ফোঁটা তামিমের কপালেও। তামিম বুঝতে পারে তার মায়ের অনুভূতি। তামিম কিছু না বলে চুপচাপ শুয়ে থাকে। বাপ, জি আম্মা। কত বছর পর আমার কোলে মাথা রাখলি। 11 বছর 22 দিন 13 ঘন্টা 37 মিনিট পর আম্মা। আয়েশা সরকার চোখ বন্ধ করে ফেলে, তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। তামিম আয়েশার মুখ বরাবর তাকায় আর হাত দিয়ে চোখের পানি মুখে দেয়। আম্মা, আপনার চোখে চোখে পানি বড্ড বেমানান। এই সুখের পানি বাপ, তুই বুঝবি না। জানি আম্মা। এতদিন মায়ের থেকে দূরে থেকে কি পেলি তামিম? দূরে কই, কাছেই তো ছিলাম আম্মা। কই বাপ, তুই তো ছিলি না। তামিম উঠে আয়েশা সরকারের চোখের পানি মুছে দেয়। আম্মা, আমি প্রতিটা মিনিট গুনে রাখছি আপনার থেকে দূরে থাকার। যখনই আপনার কাছে যাইতে চাইতাম তখনই। ভুলে যা তামিম, সেদিনের কথা ভুলে যা। সম্ভব না আম্মা। আয়েশা সরকার ছলো ছলো নয়নে তার ছেলের দিকে তাকিয়ে থাকে। তার ছোট ছেলেটা কবে এত বড় হলো, এখন সে মায়ের কষ্ট বোঝে। তামিম তানভীর সরকারের সাথে যতটা মিশে থাকতো, ঠিক ততটাই দূরে থাকতো আয়েশা সরকারের থেকে। খুব বেশি একটা মেলমেশ ছিল না তাদের। আয়েশা সরকার ছেলে বলতে ছিলেন অজ্ঞান। সব সময় ছেলের আশেপাশে থাকলেও কোথাও না কোথাও খালি লাগতো তার, তার কোল ফাঁকা লাগতো সবসময়। কিন্তু আজকে শোভার জন্য তার ছেলে আবারও তার কোলে মাথা রাখল। তুই ঠিক আছিস বাপ? তামিম একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ক্লাসের দিকে তাকায়। ভালোবাসা হচ্ছে ক্যান্সারের মতো আম্মা। আমি ছাড়তে চাইলেও সে আমারই ছাড়বে না। আয়েশা সরকার বুঝতে পারে ছেলের মনের কথা। শোভার অসুস্থতা, তার শরীরে ইনজেকশন, এসবের সঠিক উত্তর তামিম যতদিন না পাচ্ছে ততদিন সে শান্তি পাবে না। আর না শোভাকে সরাসরি কিছু বলতে পারছে। একটা দ্বিধার মধ্যে পড়ে আছে তামিম। কতটা ভালোবাসিস শুভা? যতটা বাসলে 24 ঘন্টাও কম লাগে। আয়েশা সরকার তামিমের দিকে খুব অবাক চোখে তাকায়। এটা কি সেই তামিম যে কথায় কথায় গলা কাটতে বের হতো, যার রাগ ছিল পর্বত চূড়ার মতো উঁচু? না ছিল আবেগ, আর না ছিল কোনো ভালোবাসা। সেই তামিম সরকারও আজকে একটা মেয়ের জন্য এত উন্মাদ হয়ে গেল। আয়েশা সরকার চোখ বন্ধ করে আল্লাহকে লাখ লাখ শুক্রিয়া জানায়। অবশেষে তার ছেলে মানুষের কাতারে নাম লেখালো, সেও আবেগীয় হলো। তামিম, যদি কখনো শুনিস শুভার সাথে খারাপ কিছু হয়েছে, তুই কি ওকে ছেড়ে দিবি? তামিম তার মায়ের দিকে তাকায় একজন নিঃস্ব মানুষের মতো। তামিম সরকার বউ ছাড়ার লোক না আম্মা। আয়েশা তামিমের হাত শক্ত করে ধরে চোখ দিয়ে আশ্বস্ত করে। তামিম একদম ঠিক পথে আছে। শোভা আমার কাছে ঠিক ততটাই পবিত্র যতটা বৃষ্টির পানি হয়। কার আপনারা এভাবে এগোচ্ছেন কেন? এক পা করে পিছিয়ে যেতে যেতে কথাগুলো বলতে থাকে শোভা। দেখুন প্লিজ, এগোবেন না প্লিজ। এ কি না প্লিজ, আপনি আমার হাত ধরছেন কেন? তামিম! খুব জোরে জোরে চেঁচাতে থাকে শোভা, কিন্তু তার ডাক শোনার মতো কেউ নেই আশেপাশে। এই গোদাম ঘরে শোভার চিৎকার শোনার মতো কেউ নেই। তিনজন লোক খুব লালসার দৃষ্টিতেই শোভার দিকে এক পা করে এগিয়ে যাচ্ছে। তাদের মুখের আকৃতি বলে দিচ্ছে কতটা লালসা তাদের মনে। শোভা ভয় আর আতঙ্কে প্রায় শেষ। কোনো মেয়ে এমন পরিস্থিতিতে নিজেকে ঠিক রাখতে পারে না, সে যতই সাহসী হোক না কেন। শোভা মনে মনে নিজেকে দোষারোপ করতে থাকে। কেন সে এমন বান্দ্রামি করলো? আজ সে নিজের বোকামির জন্য এত বড় বিপদে পড়ল সে। 23 মিনিট পর তামিমের গাড়ি ঢুকে সরকার বাড়িতে। আয়েশা সরকার এবং তামিম একসাথে নেমে ভেতরে চলেছে। আয়েশা সোজা কিচেনে চলেছে, কারণ তানভীর সরকার আসলেই তাকে কফি দিতে হবে, আর তার হাতে ছাড়া সে খাবেও না। যে কোনো সময় তানভীর সরকার আসতে পারে। আয়েশা কিচেনে চলে যায় আর তামিম তার রুমে।
রুমে যে তামিম শোভাকে কোথাও পায় না। ওয়াশরুম, ব্যালকনি, কোথাও নেই শোভা। তামিম নিচে চলে আসে শোভাকে খোঁজার জন্য। কিছু সার্ভেন্টদেরও বলে শোভাকে দেখলে তাকে যেন বলে তামিম এসেছে। তামিম নিচে এসে শোভাকে কোথাও পায় না। ছোট কর্তা, বলুন কাকা। সুবামা যাওয়ার সময় তার ফোনটা নিচে ফেলে গেছে। শমশের তামিমের দিকে শোভার ফোন ফেরত দিতে দিতে বলে, কোথায় গেছে শুভা? ওই যে আপনি যেতে বললেন যে। আমি বলেছি? হ্যাঁ, গাড়ি পাঠালেন যে। শমশেরের কথা শুনে তামিমের চোখ কপালে উঠে যায়। সে কখন গাড়ি পাঠালো, আর শোভাই বা গেল কার সাথে? তামিম গভীর চিন্তায় পড়ে যায়। তার পঞ্চপাণ্ডবও এসে হাজির হয়। তামিম দেরি না করে তাড়াতাড়ি কন্ট্রোল রুমে চলে যায় সিসিটিভি ফুটেজ চেক করার জন্য। সাথে তার পঞ্চপাণ্ডবও যায়। তামিম দুপুরের পরের ফুটেজ চেক করে। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে একটা কালো বড় গাড়ি এসে সরকার বাড়ির ভেতরে ঢুকলে সচরাচর আইডি কার্ড বা ভেতর থেকে কনফার্মেশন না পাওয়া অবধি কেউ সরকার বাড়িতে ঢোকে না। কিন্তু তারা খুব সহজেই ঢুকলো আর লোকদেরও কিছু একটা বলল। তার কিছুক্ষণ পর শোভা নিচে চলে এলো। দুজন লোক তাকে কিছু একটা বলল আর শোভা তাদের সাথে গাড়িতে চলে গেল। তামিম মেইন গেটের সিসিটিভি ফুটেজ অন করে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সিসিটিভি ফুটেজ ছিল না। ফুটেজ কই? স্যার, শামীম ভাই ফুটেজের দায়িত্বে। ডাকেন তাকে। ওকে স্যার। গার্ডরা শামীমকে খুঁজতে চায় আর তামিম ভালো মতো ফুটেজগুলো দেখতে থাকে। কিছুক্ষণ পর গার্ডরা এসে জানায় শামীম কোথাও নেই, তার ফোনও বন্ধ। তামিমের রাগে চল শক্ত হয়ে আসে। তামিম সাথে সাথে পুলিশের ডিআইজিকে কল করে আর তাকে কোনো শোরগোল না করে শোভাকে খুঁজতে বলে। পরক্ষণেই তামিমের মনে পড়ে গেটের কথা, যেখানে কোনো চেক আপ ছাড়াই গাড়িটি ঢুকেছিল। তামিম গার্ডদের বলে চেকপোস্ট থাকা 6 জনকে ভেতরে আনতে, কিন্তু তাদের মধ্যে শুধু 4 জনই ভেতরে আসে আর বাকি 2 জনের কোনো হদিশ পাওয়া যায়নি। ফোনও বন্ধ। তামিম বুঝে যায় খুব ঠান্ডা মাথায় সূক্ষ্মভাবে পরিকল্পনা করা হয়েছে। তামিম হলরুমে চলে আসে। সেখানে তানভীর সরকার উপস্থিত ছিল। তিনি এসেছেন মাত্র মিনিট 5 হবে। তামিম হন্তদন্ত হয়ে তার কাছে চলে আসে। পুরো শহরে কারফিউ জারি করে দেন আব্বা, বউ খুঁজতে হবে আমার। তানভীর সরকার কোনো কথা না বলে সাথে সাথে রাষ্ট্রপতিকে কল দেয় আর কফিউ জারি করতে বলে। কারণ হিসেবে গ্রেনেড হামলা হওয়ার ভুয়া নিউজ চারপাশে ছড়িয়ে দেয়। বাস ট্রাক সমস্ত কিছুতে চেকপোস্ট বসাতে বলে আর আর্মিদেরও করার নির্দেশ দেওয়া হয়। একজন প্রধানমন্ত্রী চাইলে আর্মি কেন, সেনাবাহিনী এবং সকল পেশায় নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীদের মিনিটের মধ্যে কাজে লাগাতে পারে। আজকে হলো তাই। একটা মিথ্যা নিউজ চারপাশে ছড়িয়ে গোপনে গোপনে শোভাকে খোঁজার চেষ্টা শুরু করে দেয়। বাঙালি হলো আবেগী জাতি। ছেলে কান নিয়ে গেছে শুনলে আগে ছেলের পেছনে দৌড়ায়, তারপর কানে হাত দিয়ে দেখে কান আছে কিনা। ঠিক তেমনই গ্রেনেড হামলার মিথ্যা নিউজ সবাইকে ফেসবুকে এত ছড়িয়ে যায় যে সকলের মনে বাসা বেঁধে যায়। কেউ তার অবস্থান থেকে নড়ে না। পুরো শহরে কারফিউ জারি করে তামিম সরকার তার বউকে খুঁজতে বের হয়। আজকে রক্তের বন্যা বয়ে চলবে আর সে নগরে। তামিম নিজের পাঞ্জাবির হাতা উপরে উঠাতে উঠাতে বের হতে থাকে। মাহির, চাপাতি দে। আচ্ছা, প্রধানমন্ত্রী চাইলে যে সব কিছু করতে পারে, এটা বলদদের মাথায় ঢোকে না কেন? লাইক সিরিয়াসলি? ওরে বলদ, ওটা প্রধানমন্ত্রী, তোর মতো ছোট লোক নয়। একটা 10 তলার বিল্ডিং চাইলেই নিমিষেই ধ্বংস করে অন্য কিছুর দাম নিতে পারে। সেখানে কলেজ উড়ানো কি এমন ব্যাপার? মানে ব্রেন নাকি গোবর? প্রধানমন্ত্রীর পাওয়ারের সাথে নিজেদের কেন মিলাতে চাস? 75 টুকরো করা একটি লাশের মাংসগুলো পরম যত্নে নিজের কুকুরকে খাওয়াচ্ছে তামিম সরকার। খুবই মনোযোগ সহকারে কাজটি করছে সে চাইলেই তার লোক দিয়ে কাজটি করাতে পারত, কিন্তু না, এই কাজ তো লোক দ্বারা হবে না। কারণ এর শাস্তিটা ছিল ভয়াবহ, আর শাস্তির কারণটাও এতটা নির্মম। মৃত্যুর কারণ এটাই ছিল যে লোকটি তামিম সরকার বউয়ের হাত ধরেছে। শুধুমাত্র নিজের শখের নারীর হাত ধরার অপরাধে 75 টুকরো করা হয়েছে লাশটিকে। তামিমের পুরো শরীর রক্তে ভরা, মুখ ও কালো দাড়িও লাল হয়ে গেছে রক্তে। মাহির, জি ভাই। এটার কাজ শেষ, আরেকটা রে নিয়ে আয়। জি ভাই। মাহির তামিমের সামনে হাত পা বাঁধা অবস্থায় দ্বিতীয় ব্যক্তিকে ফেলে দেয়। লোকটার ছটফট করা দেখলে যে কেউ বলবে সে বাঁচতে চায়, কিন্তু তামিম সরকার তো হিসাব বরাবর করার লোক।
তার বউয়ের সম্মানহানি করতে চেয়েছে আর সে ছেড়ে দিবে? এটা তো স্বামী হিসেবে সারা জীবনের কলঙ্ক তার। তামিম নিজের পাঞ্জাবিতে তার গোল্ডেন চাপাতি মুছে ফেলে, তারপর খুব শান্ত দৃষ্টিতে লোকটার হাতের দিকে তাকায়। এই হাত দিয়েই তো শোভার গায়ের ওড়না টেনে ফেলেছিল। তামিম নিজের চাপাতির দিকে তাকায়। যদি সে চাপাতি চালায় তাহলেও সহজ মৃত্যু, কিন্তু তামিম তো এত সহজ মৃত্যু তাকে দিবে না। এই মানিক, জি ভাই। দাড়িপাল্লা নিয়ে আয় তো, আজকে ওর কলিজা কেটে একটু মেপে দেখবো। তামিমের কথা শুনে নিচে পড়ে থাকা লোকটার আত্মা বের হয়ে আসার উপক্রম হয়। লোকজন বলে ঠিকই যে কলিজা মেপে দেখবে, কিন্তু তামিম সরকার যে আসলে কলিজা কেটে দাড়ি পাল্লাতে মেপে দেখবে এটা কল্পনাও করা যায় না। মানিক দাড়ি পাল্লা নিয়ে এসে সোজা তামিমের পাশে রাখে। তামিম নিজের চাপাতি দিয়ে লোকটার বুকে হালকা করে গোল গোল মাপ করতে থাকে। ঠিক কীভাবে সে কেটে কলিজা বের করতে পারে। তামিম যতই মাপ করছিল লোকটার দম ততই আটকে আসছিল। তামিম কি আসলেই তার কলিজা কেটে দাড়িপাল্লা দিয়ে মাপ করবে? তোর কলিজা অনেক বড়, আমার শখের নারীর ক্ষতি করতে গেছিলি। আসলে বড় কলিজা তোর। কুত্তার বাচ্চা, তোর সাহস কেমনে হইল রে? তামিম লোকটার কলিজা বরাবর কোপ মারে, তারপর নিজের হাতে লোকটার কলিজা বের করে আনে আর দাড়িপাল্লাতে রেখে মাপ করতে থাকে। এই বালের ওজনওয়ালা কলিজা নিয়ে আমার বউরে তুলে আনলো। স্যাঁ, এর থেকে তো কুত্তার ওজন বেশি রে। এক কাজ কর, এর কলিজা কুত্তা দিয়েই খাওয়া। ধর নিয়ে যা। তামিম সুন্দর মতো কলিজা সহ দাড়িপাল্লাটি মানিকের হাতে দিয়ে দেয়, তারপর ইশারা করে আরেকজনকে সামনে পাঠাতে বলে। শেষের জনকে সামনে পাঠানো মাত্র তামিম তার চোখের দিকে তাকিয়ে থাকে। সাকিব, জি ভাই। শিক করে আন। জি ভাই। তামিম শেষের জনের চোখের দিকে তাকিয়ে থাকে। আমার বউরে চোখ টিপ মারছিলি শুনলাম, ভালো তো, কিন্তু তোর চোখ আমারে অনেক প্যারা দিয়েছে রে। ভাই, ভাবি মা কইছে এই শালা ঠোঁট দিয়ে সুম্মাও দেখাইছিল। বাহ, সুম্মা দেখাইছস? তাও আমার বউরে? মজাই মজা। সাকিব শিক গরম করে এনে তামিমের সামনে ধরে। না দাঁড়া, আগে ওর ঠোঁট সিল করতে হইব। তামিম সরকারের বউরে সুম্মা দেখানোর অপরাধে ওর ঠোঁট সিলি ফরজ হয়ে গেল। তামিমের নির্দেশ মতো তাকে বড় একটা সুই দেওয়া হয় সুতোসহ। তামিম সুই নিয়ে সুন্দর মতো লোকটার ঠোঁট সেলাই করে দেয়। শুধু সেলাই নয়, পাশাপাশি চোখেও গরম শিখ ঢুকিয়ে দেয়। এতটা মর্মান্তিক মৃত্যু দেওয়া হয় তিনজনকে, যতটা কেউ কল্পনাও করতে পারেনি। তাদের দোষ একটাই ছিল, তামিম সরকারের বউয়ের ক্ষতি করতে চাওয়া। শুভা আমার জান, ওর জন্য পুরো দুনিয়া বরবাদ কইরা দিতে পারি। তামিম রক্তাক্ত শরীর নিয়ে উঠে দাঁড়ায়, তারপর নিচের শরীরের দিকে তাকায়। পরিহিত পাঞ্জাবিটি খুলে মাটিতে ফেলে দেয়। আমার বউ রক্ত পছন্দ করে না। পার্টি অফিসে চল, পরিষ্কার হতে হবে। তামিম উঠে সুন্দর মতো বেরিয়ে পড়ে, আর বাকিরা রঙ্গমঞ্চখানা পরিষ্কার করতে থাকে। খুবই সূক্ষ্মভাবে পরিষ্কার করা হয় রঙ্গমঞ্চখানা, একটা রক্তের দাগও থাকে না। মায়ের সাবাতি দে। পুরো শহরে কারফিউ জারি করে নিজের বউকে খুঁজতে বের হয় তামিম সরকার। তামিমের চোখের রক্তিম বর্ণ বলে দিচ্ছে আজকে আর কারো রেহাই নেই। তামিমের কলিজায় হাত দেওয়া না, এটার শাস্তি পুরো অর্শনগর আর দেশবাসী দেখবে। শুধু দেখবে না, বুঝবে ওর স্বামী তামিম সরকার কতটা ভয়ঙ্কর। তামিম বের হয়ে যায় আর লোকদের বলে সিসিটিভি ফুটেজ চেক করে তাকে লোকেশন পাঠাতে। তামিম ঠিক সেই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে বের হয় যে রাস্তা দিয়ে শোভাকে নিয়ে যাওয়া হয়েছিল। সিসিটিভি ফুটেজ চেক করে সময় নষ্ট করে না তামিম, লোকদের বলে চেক করে জানাতে, আর সে তাড়াতাড়ি বের হয়। 5 থেকে 6 মিনিটের মধ্যে তামিমের ফোনে গাড়ির পুরো ভিডিও চলে যায়। অবশ্য প্রধানমন্ত্রী তানভীর সরকারের পাওয়ারের কাছে সাধারণ মানুষের পাওয়ার কিছুই নয়। তানভীর সরকারের একটা ফোনের মাধ্যমেই কয়েক মিনিটের মধ্যে সব হয়ে যায়। তামিমও লোকেশন পেয়ে যায় তার বউয়ের। বলতে হবে শত্রুদের ব্রেন আছে। আমার বউকে এত কাছে লুকিয়ে রাখছে যেন আমি পুরো শহর খুঁজি, কিন্তু নিজের আশেপাশের কথা মাথায়ও না আনি। ব্রেনওয়ালা শত্রু। কিন্তু ভাই আপনার মতো মাস্টার মাইন্ড না। আজকে দেখাবো স্বামী তামিম সরকার কতটা মাস্টার মাইন্ড। তামিম ভিডিওটি বারবার দেখতে থাকে। যদি তার চোখে উল্টো পাল্টা কিছু পড়ে আর শোভার কষ্ট হয়, তামিম যে কী করবে এটা কেউ জানে না। প্রায় 45 মিনিট পর গোডাউনে এসে পৌঁছয় তামিম। গাড়ি দিয়ে সোজা গোডাউনের গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে সে। তাড়াতাড়ি করে নেমে এদিক ওদিক তাকাতে থাকে তামিম। তারপর চোখ আটকে যায় মাটিতে বসে থাকা শোভার দিকে।
নিচে তাকিয়ে মাটিতে বসে থাকে শোভা। শরীরে ওড়না নেই, দেখেই মনে হচ্ছে খুবই আতঙ্কে আছে সে। তামিম দৌড়ে এসে শোভার সামনে দাঁড়ায়। তামিম দাঁড়াতে শোভাও অশ্রুসিক্ত নয়নে তাকায় তামিমের দিকে। তামিম! শোভা দুহাত বাড়িয়ে দেয় তামিমের দিকে। তামিমও শোভাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। কিছু হবে না তোর, সকাল। তোর স্বামী এখনো জীবিত। আমি আবার সেটার জন্য কাঁদছি না তো তামিম। তাহলে শোভা তামিমকে ছেড়ে হাত দিয়ে নিচে পড়ে থাকা লোকদের দেখায়। মোট 3 জন লোক পড়ে আছে, পাশেই শোভার ওড়না। তামিম লোকদের দিকে ধ্যান না দিয়ে ওড়নাটি নিয়ে সুন্দর মতো শোভার সুরে ঢেকে দেয় আর শোভার কপাল বরাবর চুম খায়। শোভা চুপচাপ মাটির দিকে তাকিয়ে থাকে। তামিম বুঝতে পারে কিছু তো হয়েছে। কি করছিস তুই? শোভা বেচারের মতো মুখ করে তাকায় তামিমের দিকে আর তামিমের হাত ধরে বলে, ভবিষ্যৎ অন্ধকার তামিম। শোভার কথা শুনে তামিম নিচে পড়ে থাকা 3 জনের দিকে তাকায়, তারপর নিজের দিকে। মনে মনে আল্লাহকে লাখ কোটি গুণ শুকরিয়া জানায় তার বড় রোগ আজকে তাকে বাঁচিয়েছে। শোভার হুটহাট করে রেগে যাওয়া আর সব কিছু ভাঙচুর করাই আজকে তাকে এত বড় বিপদ থেকে বাঁচালো। হয়তো লোকগুলোর এই অবস্থা শোভার রাগেরই কারণ। তামিম শোভার হাত ধরে শক্ত করে। আমার ভবিষ্যৎ অন্ধকার না করার জন্য শুক্রিয়া বউ। উপস্থিত সকলে হাসিতে ফেটে পড়ে। তামিম শোভার ওপরে এত অত্যাচার করেছিল, শোভা যে রেগে তার পা দ্বারা তামিমের ভবিষ্যৎ অন্ধকার করেনি এটাই অনেক। শোভা তামিমের হাত সরিয়ে তাকে জড়িয়ে ধরে। আমি অনেক ভয় পেয়ে গেছিলাম তামিম। তুই তো আমার সিংহী, ভয় তুই নয়, তোকে পাওয়া উচিত সবার। তামিম শোভার মুখ নিজের মুখ বরাবর নিয়ে কপালের সাথে কপাল ঠেকিয়ে রাখে। আই এম সো প্রাউড অফ ইউ বউ। এইভাবেই সবার ভবিষ্যৎ অন্ধকার করে যা। তামিম! শোভা হালকা করে তামিমের বুকে বাড়ি মারে। সাকিব, জি ভাই। তোর ভাবি মাকে দিয়ে আয়। ঠিক আছে। শোন, তাড়াতাড়ি আসবি, অনেক কিছু উড়াতে হবে। সাকিব তামিমের কথা শুনে একগাল হেসে ফেলে। আজ অনেক দিন পর তার বোম কাজে লাগবে। সাকিব শোভাকে নিয়ে বেরিয়ে পড়ে সরকার বাড়ির উদ্দেশ্যে, আর সাথে বাকি বডিগার্ডরাও। তামিম শোভাকে কথা দেয় সে খুব তাড়াতাড়ি তার কাছে আসবে, কিন্তু একটু সময় লাগবে। শোভাও তামিমের কথাতেই সায় দেয়, কারণ শোভা ভালো মতোই জানে তামিম কি করতে পারে, তামিমের রাগ কেমন। মাহির, জি ভাই। রঙ্গমঞ্চখানায় নিয়ে আয় গো ওগো। বর্তমান তামিম সোজা তার পার্টি অফিসে চলে যায়। ভালো মতো পরিষ্কার হতে হবে। তার বউ রক্ত দেখতে পারে না, কিন্তু তামিমকে এটা ভাবাচ্ছে এগুলোর পেছনে মূল হোতাকে। না, এই চুনোপুটিগুলোর একা এত সাহস হবে না, সাথে তো কেউ আছে। কিন্তু কে? রাত তখন অনেকটা গভীর হয়ে গেছে। অন্ধকার আকাশে তারা নেই, শুধু ফিকে চাঁদ মেঘের আড়ালে লুকিয়ে আছে। এমপি তামিম সরকারের গাড়ি ধীরে ধীরে পার্টি অফিসের গেটে ঢুকে পড়ে। চারদিক নিস্তব্ধ, কিন্তু এই নিস্তব্ধতার ভেতরে লুকিয়ে আছে ঝড়। ভেতরে ঢুকতেই লোকজন ঝাঁপিয়ে পড়ে তাকে ঘিরে। কারো মুখে কথা নেই, শুধু সম্মানের দৃষ্টি। সবাই জানে এই রক্তাক্ত শরীরের ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর আগুন। তামিম থেমে যায়, হাত থেকে রক্ত মুছে ফেলে, সোজা ভেতরের কক্ষে চলে যায়। শাওয়ার রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পানি ঝরতে থাকে, কিন্তু লালচে রক্তের দাগ মুছে যেতে সময় লাগে। শরীর থেকে প্রতিটি দাগ মুছে ফেলার সাথে সাথে তামিমের মাথায় ঘুরতে থাকে একটাই প্রশ্ন, কারা কারা সাহস দিল এই চুনোপুটিদের? এদের পেছনে কে আছে? পানি থেমে যায়। আয়নায় ভিজে থাকা চেহারার দিকে তাকায় তামিম, চোখে আগুন, ঠোঁটে দৃঢ়তা। শুভা আমার কলিজা, ওরে আঘাত করা সাহস হইল কেমনে রে? এর পেছনে বড় কেউ আছে, আজকে রাতেই জানবো আমি। বাইরে বের হয়ে পাঞ্জাবি বদলে নতুন পোশাক পরে নেয়। লালচে দাগ যেন কোথাও নেই, কিন্তু ভেতরের আগুন আরও জ্বলতে থাকে। মাহির, জি ভাই। সবাই রে বসায় রাখা অফিস ঘরে। আজকে মস্তিষ্ক চাই আমার। কারা পেছনে আছে তার উত্তর না পাইলে কাউরে ছাড়বো না। সবাই ডাকাডাকি শুরু করে। একে একে প্রবেশ করে পার্টির বিশ্বস্ত লোকজন। টেবিলের উপর একটা বড় মানচিত্র ছড়িয়ে দেয় তামিম। দেখো, আমার শুভার কাছে পৌঁছাইতে এইগুলা পচা লোক কেমনে সাহস পাইল? কার সাহসে এরা আমার ঘরে ঢুকলো? এই শহরে একমাত্র আমার শাসন চলে, তবুও এরা এমন কাণ্ড ঘটায়। একজন সাহস করে বলে ওঠে, ভাই, খবর আছে এদের পেছনে নাকি একজন পুরানো শত্রু আছে। নামটা মুখে আনার সাহস করতেছি না। তামিম চোখ রাঙায়। বলা শুরু কর, মুখ না খুললে তোর জিব্বা আমি কাইটা ফেলবো।
ভয়ে লোকটা কাঁপতে কাঁপতে বলে। ভাই, নামটা হইল আসিফ হোসেন। ঘর নিস্তব্ধ হয়ে যায়, বাতাস থমকে দাঁড়ায়। আসিফ হোসেন তামিম সরকারের পুরনো প্রতিপক্ষ, যে একসময় তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিল, এখন আবার ফিরে এসেছে। আসিফ, তামিমের ঠোঁট থেকে গর্জন বের হয়। এই শুয়োর আমারে ধ্বংস করতে চায়, আমার বউরে ব্যবহার করছে। ভুল কইরা ফেলছে ও। আজকে রাতে ওরে শেষ না করলে আমি তামিম সরকার না। সবার দিকে তাকায় তামিম। শোন, আমার বউরে নিয়ে খেলা কইরা কেউ বাঁচতে পারে নাই, আসিফরে শেষ করতে হবে। মানিক বলে ওঠে। ভাই, কিন্তু ও তো এখনো গোপনে আছে, কোথায় লুকাইছে জানি না। তামিম হেসে ফেলে। লুকাইয়া থাকুক, আমি শিয়াল না যে শিকারের অপেক্ষা করব। আমি সিংহ, শিকার খুঁজে বের করতে আমি জানি। বাইরে বজ্রপাত হয়, আকাশ কেঁপে ওঠে। মনে হয় প্রকৃতিও সাথ দিচ্ছে তামিমকে। মাহির, সাকিব, মানিক, তোরা তিনজন আজকে আমার ডান হাত। শহরের প্রতিটা সিসিটিভি, প্রতিটা মোবাইল ট্র্যাক কর। আমি লোকেশন চাই, আর খবর আনিস কার কার সাথে মিশতাছে আসিফ। সাকিব গম্ভীর কণ্ঠে বলে। ভাই, আমি আমার বোম রেডি রাখছি, একবার টার্গেট দিলেই উড়াই দেব। তামিম হেসে মাথা নাড়ে। তোর বোম তো আমার শেষ অস্ত্র। আমি চাই আসিফ রে হাতে ধইরা নিজের চাপাতি দিয়া শেষ করতে। ওর রক্ত আমার হাতে লাগতে হবে। রাত বাড়তে থাকে, লোকজন খোঁজে নামে। কিছুক্ষণ পরে মাহির দৌড়ে এসে খবর দেয়। ভাই, হদিশ পাইছি, শহরের পুরনো ওয়্যারহাউসে আসিফের লোকজনের যাতায়াত দেখা গেছে। তামিম চেয়ার থেকে উঠে দাঁড়ায়। গাড়ি রেডি কর, আজকে রাতে এই রক্ত বইব। গাড়ি ছুটে চলে নির্জন রাস্তায়। শহর ঘুমিয়ে আছে, কিন্তু তামিমের চোখে ঘুম নেই, চোখে শুধু রক্তের আগুন। ওয়্যারহাউসের সামনে এসে গাড়ি থামে। অন্ধকার চারদিক, কিন্তু ভেতরে হালকা আলো জ্বলছে। তামিম সিগন্যাল দেয়, চারপাশ ঘিরে ফেলে তার লোকজন। তারপর এক লাথিতে দরজা ভেঙে ঢুকে পড়ে ভেতরে। ভেতরে ঢুকতেই গুলির শব্দ। ঠাস ঠাস। তামিম মাথা নিচু করে দেয়াল বরাবর লুকায়, তার চোখ লাল হয়ে যায়। এই শুয়োর আসিফ, আমারই গুলি দিয়া থামাইতে পারবি না। লোকজন পাল্টা গুলি চালায়, চারদিকে রক্তের ঝর্ণা বয়ে যায়। কয়েকজন লোক পড়ে যায়। তামিম ধীরে ধীরে এগোয়, হাতে তার গোল্ডেন চাপাতি। অবশেষে ভেতরের কক্ষে ঢুকে পড়ে সে। সেখানে বসে আছে আসিফ, হাতে পিস্তল, ঠোঁটে হাসি। ওয়েলকাম তামিম সরকার, অবশেষে আসছো তুমি, জানতাম তুমি আসবেই। তামিম দাঁত চেপে বলে। আমার বউরে ব্যবহার করছস, শুয়োরের বাচ্চা, এটাই তোর শেষ রাত। আসিফ হাসে। বউ তো অজুহাত মাত্র, আসল খেলা তো শুরু হয়েছে রাজনীতি নিয়ে। এই শহরে একটাই রাজা থাকতে পারবে, আর আমি চাই সেই রাজা হই আমি। তামিম ধীরে ধীরে এগোয়। রাজা একটাই হইব, কিন্তু সেটা তুই না, আমি। আসিফ গুলি চালাতে যায়, কিন্তু ততক্ষণে তামিম লাফ দিয়ে তার হাত কেটে ফেলে চাপাতির এক কোপে। আসিফ চিৎকার করে ওঠে। আহ! তামিম তার গলায় চাপাতি ধরে বলে। সুবাহার জন্য, আমার সম্মানের জন্য আজকে তোর রক্ত ঝরবেই। এক কোপে আসিফের মাথা ঝুলে পড়ে, রক্তের ঝর্ণা বইতে থাকে মেঝেতে। চারদিকে নীরবতা নেমে আসে, লোকজন হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। তামিম ঠান্ডা গলায় বলে। খবর চাইরা দাও, এমপি তামিম সরকারের বউরে কেউ স্পর্শ করার সাহস করব না, আর যেই করবে ওর মাথা থাকবো না। বাইরে বের হয়ে আকাশের দিকে তাকায় তামিম, ঠোঁটে হালকা হাসি। শুভা, তোর স্বামী আবারও তোর জন্য দুনিয়া উল্টাইয়া দিল। তুই শুধু হাসিস, আমি সব সামলাইয়া নিব। গাড়িতে উঠে বসে সে। সামনে নতুন যুদ্ধ, কিন্তু তামিম সরকারের চোখে ভয় নেই, শুধু আগুন আর প্রতিজ্ঞা। তামিম গাড়িতে বসে গভীরভাবে শ্বাস নেয়। রাতের বাতাস ভারী হয়ে আছে রক্তের গন্ধে। জানলার বাইরে তাকিয়ে মনে মনে ভাবে, এই শহর আমার দখলে, কিন্তু এখনো অন্ধকারে লুকায় আছে আরো অনেক শত্রু। আসিফ তো মাত্র একজন ছিল, এর পেছনে নিশ্চয়ই আরো বড় বড় কেউ আছে, না হলে কে এত সাহস দিত? হঠাৎ ফোন ভাইব্রেট করে ওঠে। মাহির কল দিয়েছে। ভাই, কাজ শেষ হয়েছে, কিন্তু একটা বড় খবর পাইছি। তামিম ভ্রু কুঁচকে বলে। বলো। ভাই, আসিফ আসলে শুধু হাতিয়ার ছিল, মূল মস্তিষ্ক আলাদা। বিদেশ থেকে ফান্ড আসতেছিল, আর শত্রুর নামও পাইছি। তামিমের চোখ রক্তিম হয়ে ওঠে। নাম বল। মাহির কাপা গলায় বলে। ভাই, নামটা হইল নওশের আলী। ঘর নিস্তব্ধ হয়ে যায়। গাড়ির ভেতর হঠাৎ চাপা অন্ধকার নেমে আসে। নওশের আলী তামিমের শ্বশুর, শোভার আপন কাকা।
তামিমের বুকের ভেতর আগুন জ্বলে ওঠে। অর্থাৎ খেলা ঘরের ভেতর দিয়ে শুরু হয়েছে। সুভার রক্ত, সুভার চোখের পানি, সবকিছুর পেছনে তোর হাত। সে দাঁত চেপে বলে, নওশের আলী, তোরে আমি এমন শাস্তি দিমু তুই দুনিয়ার কোনো মাটিতেও শান্তি পাইবি না। গাড়ি সরকার বাড়ির সামনে এসে থামে। ভেতরে শুভা অপেক্ষা করছে, চোখে এখনো ভয় আর দুশ্চিন্তা। তামিম ভেতরে ঢুকতেই শুভা দৌড়ে আসে, তার বুকে মুখ লুকিয়ে ফেলে। তামিম, সব শেষ হয়েছে তো? তামিম কপালে চুমু খেয়ে বলে, না সকাল, সব শেষ না, আসল খেলা তো এখন শুরু। শুভা ভয়ে কেঁপে ওঠে। মানে? তামিম তাকে শক্ত করে ধরে। তোর কাকার নাম জড়াইছে, তুই কল্পনা করস? তোরই রক্ত আমারে শেষ করতে চাইছে। শুভা হঠাৎ থমকে যায়, চোখে জল চলে আসে। আমার কাকা নওশের আলী, তামিম, এটা কেমনে সম্ভব? তামিম গম্ভীর স্বরে বলে, সকালে রে, তোর রক্ত যদি একদিকে হয়েও যায়, বিশ্বাসঘাতক হলে ওরে শেষ করতেই হবে। আমি শপথ করলাম, তোর চোখের পানি ঝরাইছে যারা, সবাইরে আমি শেষ করব। রাত গভীর হয়। তামিম পার্টি অফিসে সবাইকে আবার জড় করে। টেবিলে রাখা নৌশের আলীর ছবি। শোনো, এই লোকটারে খুঁজে বের করতে হবে। আজ নয়, কাল নয়, আজ রাতেই ওরে ধৈর্য আমার সামনে আনতে হবে, কারণ তোর বউরে যেই আঘাত করে সেই আমার শত্রু। সবার চোখে আগুন। তারা জানে এবারের শিকার আগের মতো সহজ হবে না। নৌশের আলী রাজনৈতিকভাবে শক্তিশালী, পুলিশের ভেতরেও তার লোক আছে, কিন্তু তামিম সরকারের সামনে এইসব কিছুই দেল না। হঠাৎ বাইরে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ হয়। ধুম, অফিসের জানলা কেঁপে ওঠে। সবাই দৌড়ে বাইরে যায়। দেখা যায় সরকার বাড়ির পেছনের অংশে আগুন লেগেছে। তামিম চিৎকার করে ওঠে। শুভা দৌড়ে ভেতরে ঢুকে সে। ধোঁয়া চারদিক ভরে গেছে। সিঁড়ির কাছে দাঁড়িয়ে কাশছে শুভা। তামিম এক লাফে তাকে কাঁধে তুলে নেয়, বাইরে বেরিয়ে আসে। চোখে আগুন, মুখে রক্তিম প্রতিজ্ঞা। আমার বউরে যদি কেউ আঘাত করে, শপথ আল্লাহর কসম, পুরা শহর জ্বালাইয়া দিব। লোকজন চারদিকে পানি ঢালতে থাকে, আগুন নেভানোর চেষ্টা করে। তামিম শুভার হাত শক্ত করে ধরে রাখে। এই যুদ্ধ এখন ব্যক্তিগত না, এই যুদ্ধ এখন আমার ঘরের। আমার শুভার বিরুদ্ধে যারা দাঁড়াবে, আমি ওদের নাম ধ্বংস বইলা ইতিহাসে লেখা রাখবো। শুভা কাপা গলায় বলে, তামিম, আমি ভয় পেয়েছি। তামিম তার চোখে চোখ রেখে ঠান্ডা স্বরে বলে, ভয় তুই পাইবি না সকাল, ভয় পাইব ওরা যারা তোর বিপক্ষে দাঁড়াইছে। আমি তামিম সরকার, আমি ভয় পাই না, আমি ভয় পাইয়ে দিই। ছি অশ্লীল ভাইয়া। অশ্লীল বলায় শুভা খানিকটা রেগে যায়, আর হাতের কাছে থাকা শাকসবজি তামিমের শরীরে ছুঁড়ে মারতে থাকে। তামিমও কম কিসে, শুভার চুল ধরে তার পিঠে মারতে যায়। শুভাও তামিমের মাথার চুল ধরে যুদ্ধে অংশগ্রহণ করে। একজন আরেকজনের মাথার চুল এমনভাবে ধরে 5 থেকে 6 বছরের বাচ্চারাও তাদের সামনে কিছুই না। দেখে মনে হবে সরকার বাড়িতে দুটো ঝগড়াটে বাচ্চার উদয় হয়েছে। তাদের মারামারির শব্দ এবং একজন আরেকজনকে বকাবকি করার প্রতিটি বাক্য বাইরে স্পষ্ট শোনা যায়। মারামারির এক পর্যায়ে দুজনেই দরজার সামনে তাকাতেই দাঁড়িয়ে থাকা আয়েশা সরকারকে দেখে চুপসে যায়। আয়েশা সরকার রাগে ফুলতে থাকে তাদের এই কাণ্ড দেখে। ঠিক কিসের বাড়ি দিলে তোরা মানুষ হবি বলতো? শোভা বেচারির মতো মুখ করে আয়েশা সরকারের কাছে চলে যায়। আমার কোনো দোষ নেই মা, শয়তান সরকার আমাকে আগে মেরেছে। দেখা মিথ্যা কথা আম্মা, কিছু কইলেই মারে। আয়েশা সরকার শুভার দিকে তাকায়। শুভার সাথে সাথে বেচারি হওয়ার মতো তার মুখের এক্সপ্রেশন করে। তারপর আয়েশা সরকার তামিমের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে। আমার ভোলাবালা অসহায় ছেমড়ির গায়ে তুই হাত তুলছস তামিম? সাহস তো কম না। আম্মা আমি আর একটাও কথা না, বজ্জাত তানভীরের ছেলে আর কেমন হবে? আয়েশা সরকারের কথা শেষ করার আগেই পেছন থেকে হালকা কাশির শব্দ ভেসে আসে। তামিমও চুপ হয়ে যায়। শুভারও মুখে নকশা বদলে যায়, কারণ স্বয়ং প্রধানমন্ত্রী তানভীর সরকার আয়েশা সরকারের পেছনে, যাকে তিনি একটু আগে বজ্জাত উপাধি দিলেন। কাশির আওয়াজ শুনে আয়েশা সরকার পেছনে তাকায়। আপনি তো মানুষ ভালো না কর্তা, লুকিয়ে লুকিয়ে কথা শোনেন। ছেলে এবং ছেলের বউয়ের সামনে নিজের ইজ্জতের ফালুদা হতে দেখে তানভীর সরকার একটু আয়েশা সরকারের দিকে চোখ রাঙানি দেয়। আমি আপনার স্বামী আয়েশা,
আমাকে সম্মান করা উচিত আপনার। সম্মান আপনি এই জন্মে পাইবেন না কর্তা। আমার আব্বার 7টা গরু মরছে আপনার জন্য। কিন্তু পরে তো 14টা গরু পাঠিয়েছিলাম গিন্নি। তাতে কি, আমাগো খানদানি বংশের গরু ছিল ওইগুলা, আপনাদের মতো কুজাত বংশের না। এখন কি সারা জীবন ওই 7টা গরু খোঁড়া দিবেন গিন্নি? মরার আগ অব্দি। এখন সাইডে দাঁড়ান। আয়েশা সরকার শোভার হাত ধরে তাকে সাথে করে নিয়ে যায়। আর কিচেনে শুধু তামিম এবং তানভীর সরকারই থাকে। তামিমের হাতে ঝাড়ু দেখে তানভীর সরকার সার্ভেন্টদের ডাকে পুরো কিচেন পরিষ্কার করার জন্য। তানভীর সরকার ছেলেকে নিয়ে রুমে চলে যায় আর তোয়ালে দিয়ে তামিমের গায়ে লেগে থাকা ময়লাগুলো পরিষ্কার করতে থাকে। আর প্রায় অনেক দিন পর তামিম এবং তার বাবা একসাথে আছে। আব্বাজান, আপনি কি আমার উপরে নারাজ? তানভীর সরকার কিছুক্ষণ তামিমের মুখের দিকে তাকিয়ে থাকে। আপনার উপরে আমি নারাজ থাকতে পারি না বাবাজান, সম্ভব না। তামিম আর কোনো কথা না বলে তানভীর সরকারের কোলে মাথা রাখে। ভালোবাসার মানুষকে নিজের দুর্বলতা নয়, শক্তি হিসেবে দেখুন। আমি ভয় পাই আব্বা, ভীষণ ভয় পাই। কেন ভয় পান? আমার অবর্তমানে তার সাথে কি হয়েছে সেটা ভাবলে আব্বা, তাকে জিজ্ঞেস করার মতো সাহস আমার নেই। সে আমার কাছে সব সময় পবিত্র, কিন্তু তার কষ্টগুলো, সেগুলোর কথা ভাবলে রাতে ঘুম হয় না আমার। তানভীর সরকার ছেলের মনের অবস্থা বুঝতে পারে। সুইজারল্যান্ডে শুভার সাথে ঠিক কী হয়েছিল সেটা এখনও জানে না তামিম। তার শরীরে 7টা কিসের ইনজেকশন এটা এখনও পরীক্ষা করে জানতে পারেনি তামিম। রোগ সম্পর্কে জানতে পারলেও ইনজেকশন সম্পর্কে কিছুই জানতে পারেনি তামিম, কারণ পরীক্ষা করালে শোভা সবটা জেনে যাবে। হয়তো এমন কিছু আছে যেটা শোভা জানাতে চায় না। তামিমও নিজ থেকে কিছু জানতে চায় না। কেনই বা জানতে চাইবে তামিম? সুইজারল্যান্ডে আমার সাথে খুব অত্যাচার হতো তামিম। শোভার কণ্ঠ কানে ভেসে আসতেই তড়িৎ গতিতে দরজার দিকে তাকায় তামিম এবং তানভীর সরকার। শোভা এবং আয়েশা সরকার দাঁড়িয়ে আছে। তামিম উঠে দাঁড়ায়, কিন্তু তার হাঁটু প্রচণ্ড নড়বড় করছিল। ঠিক এই ভয়টাই তামিম পাচ্ছিল। তামিম সব সহ্য করতে পারলেও শোভার কষ্ট সহ্য করতে পারে না। তারপরেও তামিম শক্তিশালী পুরুষ গণের মতো উঠে দাঁড়ায়। তারপরে যেহেতু নিজ থেকে সব বলছে, সে শুনবে সবটা। প্রতি রাতে নির্যাতন করা হতো, কখনো ফুপি মারতো তো কখনো রিক। শোভা জামার হাতা উঠিয়ে লাল চিহ্নগুলো দেখিয়ে বলে, মাঝে মাঝে ইস্ত্রি দিয়ে হাত সেঁক দিত, তো কখনো কখনো গরম পানি ঢেলে দিত। শোভার বলা প্রতিটি কথা তামিমের বুকে কাচের সূচের মতো বিঁধল। চোখে পানি টলমল করতে থাকে তামিমের। পাশে থাকা আয়েশা সরকার নিজের চোখের পানি ধরে রাখতে পারে না, তাও শক্ত হয়ে শোভার সাথে এখন ভেঙে পড়লে তো হবে না। শোভার মন পরিষ্কার করাটা জরুরি, তাকে বলতে দিতেই হবে। যেদিন পালিয়ে সুইজারল্যান্ডে গেলাম তার কিছুদিন পর থেকেই শুরু হলো অত্যাচার। দলিলে সাইন করানোর জন্য যতবার না করতাম ততবার হতো অত্যাচার। সব সময় ভাবতাম সকাল হলেই থানায় যাব, কিন্তু সকাল হলেই আমার আর কিচ্ছু মনে থাকতো না, সব কিছু স্বাভাবিক লাগতো। কিছুদিন পর আবারও একই রকম অত্যাচার, কিন্তু সকালে উঠেই সব ভুলে যেতাম। আপনার সাথে দেখা হওয়ার সময়ও আমার কিছু মনে ছিল না, শুধু মনে ছিল আপনি আমার ভাইকে মারতে চেয়েছিলেন। যেদিন আপনি আমাকে খুঁজে বের করলেন তার আগের দিনও রিক। পুরো কথাটি শেষ করার আগেই শোভা মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ে, চোখ দিয়ে টলমলিয়ে পানি ঘুরিয়ে পড়ে। তামিম এসে শক্ত করে জড়িয়ে ধরে শোভাকে। তুই আমার কাছে ফুলের মতো পবিত্র শোভা, তোর মধ্যে কোনো দাগ নেই। শোভা তামিমকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সেদিন বারবার মনে হচ্ছিল যদি আপনি থাকতেন। অনেক কষ্টে নিজেকে বাঁচিয়েছিলাম, ভেবেছিলাম সকাল হলেই পালাবো, কিন্তু তারপর আর রাতের কথা কিচ্ছু মনে ছিল না। যদি আপনি তারপরের দিন না আসতেন তাহলে হয়তো আমিও অন্য মেয়েদের মতো। চুপ, তুই পবিত্র। আল্লাহ আমাকে বানাইছে তোকে রক্ষা করার জন্য। আমি থাকতে তোর চুলও কেউ ধরতে পারবে না। শোভা প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে। তামিম নিজের অজান্তেই তার রক্ষক হিসেবে এসেছিল, তাকে বাঁচিয়েছিল এত বড় বিপদ থেকে। একটা অনুরোধ রাখবি শোকাত? কি? আজকের পর থেকে তুই আর কাঁদবি না, প্রমিস কর। প্রমিস? 3 সত্যি। 3 সত্যি? মনে রাখিস মুসলমানের এক কথা। শোভা হালকা হেসে ওঠে, সাথে তানভীর সরকার আর আয়েশা সরকারও। তামিম, আপনি কি আমাকে ছেড়ে দিবেন? আমি তো পাগল না। তামিম শোভাকে ছেড়ে দুহাত দিয়ে তার চোখের পানি মুছে ফেলে।
এই ভূত তোর মাথায় কে ঢুকাইছে? বড় আন্টি বলল যে আপনি আমার সাথে আর থাকবেন না, আমি পাগল হয়ে যাচ্ছি তাই। তামিম নির্জল শক্ত করে ফেলে। বড় ফুপির কপালে যে কি আছে সেটা তামিম নিজেও জানে না। তার বউকে পাগল বলা? ধরতে গেলে 80% মানুষই নিজের রাগের উপরে কন্ট্রোল করতে পারে না। তাহলে কি সবাই পাগল? শুভা মাথা নেড়ে না বোঝায়। তুই তো ট্রিটমেন্ট নিলেই সুস্থ হয়ে যাবি, কিন্তু যারা সত্যি সত্যি পাগল হবে তাদের কি হবে? শুভা তামিমের কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারে না, কিন্তু তামিম ঠিকই বুঝতে পারে আজকে আরও একজনের কপালে শনি আছে। ছেমরি, আমার পোলা তোর জন্য পাগল, কিন্তু ওরে কান্দাস না। শুভা আয়েশা সরকারের কথা শুনে হেসে ওঠে। তামিম শুভার চুল ঠিক করে দেয়। তারপর আয়েশা সরকার শুভাকে নিচের সাথে নিয়ে যায় তার রুমে, আর তানভীর সরকার তামিমের সাথেই থাকে। শুভা যেতেই তামিমের কাঁধে হাত রাখে তানভীর সরকার। তামিম কোনো কথা না বলে চুপচাপ জড়িয়ে ধরে তার আব্বাজানকে। আব্বা, আপনার পাওয়ার লাগবে আমার এখন। আমার সব কিছুই আপনার বাবাজান। সুইজারল্যান্ড থেকে রাজ সাক্ষী করে ওই কুত্তার বংশ ধরে নিয়ে আসেন আব্বা। 3 দিনের মধ্যে কাজ হয়ে যাবে বাবাজান, কিন্তু এখন আপনার কাজ ভিন্ন। তামিম তানভীর সরকারের দিকে তাকায়। আর কি কাজ আছে যেটা তামিম করেনি? কি কাজ আব্বা? তানভীর সরকার তামিমকে একটি কাগজ বের করে দেয়। কিন্তু আব্বা। কোনো কিন্তু নয় বাবাজান, এখন শুভা মায়ের ভালোর কথা চিন্তা করতে হবে, কিভাবে তার উন্নতি হবে সেটার চিন্তা করতে হবে। আর বাকি রইল শত্রুরা। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, আমি সরকার ভাই, যার সামনে কোনো পাওয়ার নাই। তামিম তার আব্বাজানের থেকে কাগজটি নিয়ে নেয় আর তার দিকে তাকায়। আব্বাজান, দিন শেষে এটাই বুঝলাম, বাপ বাপই হয়। তানভীর সরকার মুচকি হেসে তামিমের পিঠে হালকা আদরে হাত রেখে চলে যায়। আর তামিম তার আব্বার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তামিম ছোটবেলা থেকেই দেখতো মানুষজন তার আব্বাজানকে সরকার ভাই বলে ডাকছে, কিন্তু এই নামের অর্থ আর তার ক্ষমতা সম্পর্কে তামিম যুবক বয়সে এসে জানতে পারে। সরকার ভাই কোনো সাধারণ নাম নয়। তামিম সরকার যতটা পাওয়ারফুল তার থেকেও 3 গুণ পাওয়ার ছিল এই নামটার। কিন্তু আয়েশা সরকারের জন্য আজকে তানভীর সরকার একজন নিরীহ মানুষে পরিণত হয়েছে। ভালোবাসা এমন একটা জিনিস, পাথরেও ফুল ফোটাতে পারে। একজন খারাপ মানুষকেও ভালো মানুষে পরিণত করতে পারে, যেমনটা হয়েছিল তানভীর সরকারের সাথে। রাত তখন 9:45। শোভা তার কক্ষে বসে আছে। তামিম সেজে বেরিয়েছে, ফেরার কোনো নামই নেই। কথা ছিল একসাথে ডিনার করবে, তামিম নিজের হাতে খাওয়াবে শোভাকে, কিন্তু আজকে পুরোপুরি ফাঁকি দিল তামিম শোভাকে। প্রচণ্ড মুখ কুমড়া করে বসে থাকে শোভা। হঠাৎ দরজায় পিন দেওয়ার শব্দ আসতেই আরও মুড নিয়ে বসে থাকে সে। আজকে আর শয়তান সরকারের সাথে কোনো কথা নেই। তামিম রুমে ঢুকেই বুঝতে পারে তার পরিপেত্নীর রূপ ধারণ করে বসে আছে। রেগে যে আছে তার গাল লাল বর্ণ ধারণ করা মুখটি দেখলেই বোঝা যায়। তামিম এসে শোভার মুখ বরাবর দাঁড়ায় আর একটা কাগজ বের করে দেয় শোভার সামনে। শোভা একটু মুড নিয়ে বসে থাকলেও কাগজটি নিয়ে নেয়। কৌতূহল তো আছেই। কাগজটি নেওয়ার পর শোভার মুখের রং পাল্টে যায়। সে অসহায় নয়নে তাকায় তামিমের দিকে আর শান্ত স্বরে জিজ্ঞেস করে, এটা কি তামিম? ফর্ম জলদি ফিল আপ কর। শোভা বেচারির মতো করে তাকায় তামিমের দিকে। এত কিছুর মধ্যে তার নিজের ক্লাস রোলটাই মনে নেই, সেখানে পরীক্ষা। শোভা তো ডাহা ফেল করবে, আর সবাই বলবে তামিম সরকারের বউ ফেল পার্টে। ইজ্জত বলতে তো কিছুই থাকবে না। আমি তো অসুস্থ তামিম, ব্রেনের সমস্যা, এখন কি আর পড়াশোনা হবে? তামিম শোভার গাল টিপে বলে, ব্রেনের সাথে পড়ার কি সম্পর্ক? মানে কি ভাই, পড়াশোনা তো ব্রেন দিয়েই হয়। তামিম কিছু না বলে শোভার দিকে তাকিয়ে থাকে। শোভাও বুঝতে পারে ডাল গলবে না। সে দাঁড়িয়ে তামিমকে বিছানায় বসায় আর নিজে তামিমের কোলে বসে তার গলা জড়িয়ে ধরে। পু কি হাজব্যান্ড, আপনার কি ভালো লাগবে মানুষজন বলবে তামিম সরকারের বউ ফেল করেছে? লাগবে না তো, আমি পরের বছর পরীক্ষা দেব। তামিম শোভার কোমর ঝাপটে ধরে বলে, জীবনে অনেক স্টুডেন্ট দেখেছি, কিন্তু তোর মতো ফাঁকিবাজ ছাত্রী একটাও দেখি নাই। শোভার রেগে গিয়ে নিজের রাগটা সংযম করে। এখন রাখলে হবে না, তামিমকে ফুসলিয়ে ফাসলিয়ে কার্যসিদ্ধি করতে হবে। আপনি কি চান আমি ব্রেন স্ট্রোক করি পড়তে পড়তে? সিরিয়াল একটু কমাইয়া দেখ বোন, এসব মিষ্টি কথায় কাজ হবে না, জলদি সাইন কর। শোভা বুঝতে পারে এইভাবে কোনো কাজ হবে না। হাতে শক্তি নেই তামিম, খিদা পেয়েছে ভীষণ। তামিম শোভার গোল গোল কথার অর্থ বুঝতে পারে।
কিন্তু সময় তো নেই, ফর্ম ফিল আপ তো করতেই হবে। শোভার ফাঁদে পা দেওয়া যাবে না। অন্যদিকে শোভাও মনে মনে ঠিক করে যে করেই হোক তামিমকে আটকাতে হবে। এই 1 মাস 13 দিনে কি করবে সে? তামিম চুপচাপ শোভাকে নিয়ে নিচে চলে যায়। ডিনার শেষে অবশ্যই ফর্ম ফিল আপ করাতে হবে। এখন শোভার মন যতটা সম্ভব অন্যদিকে ঘোরাতে হবে। বাসায় থাকলে উল্টোপাল্টা চিন্তা করে নিজের ক্ষতি করবে সে। তাই তানভীর সরকারের ডাক্তারের সাথে ভালো মতো কনসাল্ট করে তামিমকে বলে শোভাকে পড়াশোনার জগতে ঢোকাতে। কথায় আছে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। কিছু একটার মধ্যে থাকলে শোভা উল্টোপাল্টা কিছু চিন্তা করবে না, আর ভালোও থাকবে। তামিম শোভার হাত ধরে হল রুমে চলে আসে, সোজা ডিনার টেবিলে। সেখানে তার পঞ্চপাণ্ডব আগে থেকেই বসেছিল। আয়শা সরকার সার্ভেন্টদের দিয়ে সব করাচ্ছে, আর তানভীর সরকার সবার সামনের চেয়ারে বসা। শোভা এসে চুপচাপ বসে থাকে। ভাবিমা, আপনার মুখে তো হুক না কেলা। শোভা বেচারের মতো মুখ করে সাকিবের দিকে তাকায়। শোভা কিছু বলতে যাবে তখনই তামিম বলে বসে, ফাঁকিবাজ ছাত্রের মুখ এমনই হয় সাকিব। তামিমের কথা শুনে উপস্থিত সকলে হেসে ওঠে। তানভীর সরকারও আর শোভা লজ্জা পায় ভীষণ, কিন্তু মনে মনে ঠিক করে তামিমকে এর উচিত শিক্ষা দিবে সে। পড়াশোনা তো করতেই হইব ভাবি মা। আমাকে সরকার বাড়িতে সবাই উচ্চ শিক্ষিত। ভাই বিদেশ থেকে পড়াশোনা করছে, বড় বাবাও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, বড় মাও। মাহিরের কথা শুনে শোভা একটু চিন্তায় পড়ে যায়। সবাই এত উচ্চশিক্ষিত, সে যদি ফেল করে আর মুখ দেখাতে পারবে না। পরক্ষণেই শোভা পঞ্চপাণ্ডবের দিকে তাকায়। শোভার জানা মতে এরা তো সবাই ইন্টার অবধি পড়েছে ঠিকই, কিন্তু পরীক্ষা তো কেউ দেয়নি। সবাই উচ্চশিক্ষিত? জি ভাবি মা। পঞ্চপাণ্ডব একসাথে বলে ওঠে যে শোভার মাথায়ও দুষ্টু বুদ্ধি বাসা বাঁধে। সে তামিমের দিকে তাকায়। সবাই উচ্চশিক্ষিত, তাহলে আমার ছেলেদের বেলায় উল্টো নিয়ম কেন? তাদেরও তো পড়ার অধিকার রয়েছে। শোভার কথা শুনে পঞ্চপাণ্ডব খাওয়া বন্ধ করে তার দিকে ভোম ভোলার মতো তাকায়, যেন তাদের গলায় খাবার আটকে যায়। তামিম আর তানভীর সরকারও বিষয়টি আমলে নেয়। তামিম নিজের ফোন নিয়ে কিছু একটা করে, আর আয়শা সরকার সবাইকে চুপচাপ খেতে বলে। কিন্তু শোভা মনে মনে খুব খুশি হয়। ফার্স্টলি সে একা কেন, তামিম সবাইকে খাওয়া শেষ করে হল রুমে অপেক্ষা করতে বলে কোথাও বেরিয়ে পড়ে। তানভীর সরকার তার কক্ষে চলে যায়। নিচে শোভা আর তামিমের পঞ্চপাণ্ডব বসে থাকে। সকলে তখনও বোঝেনি তামিম কেন তাদের 6 জনকে হল রুমে থাকতে বলেছে। কিছুক্ষণ পর তামিম আরেকজন হল রুমে আসতে থাকে, সাথে কোপা শামসুও। শোভা সহ বাকি 5 জন তামিম আসতেই দাঁড়িয়ে পড়ে। তামিম এসেই শামসুকে ইশারা করে। শামসু তামিমের পঞ্চপাণ্ডবের হাতে একটি একটি করে কাগজ ধরিয়ে দেয়। কাগজটি হাতে পাওয়ার পর সকলে বেচারার মতো মুখ করে তামিমের দিকে তাকায়। আমার জীবন্ত কঙ্কাল বউ জীবনের প্রথম ভালো আইডিয়া দিছে। শোভা তখনও বুঝতে পারে না তামিম কিসের কথা বলছে। এইবার তোরা 6 জন একসাথে পরীক্ষা দিবি। শোভা পঞ্চপাণ্ডবের দিকে তাকায়, আর পঞ্চপাণ্ডব শোভার দিকে। মা হয়ে ছেলেদের এভাবে বাজ দিলা ভাবিমা? মালিকের কথা শুনে শোভা তাদের সামনে গিয়ে দাঁড়ায়। আরে আমরাই তো। আরো আম্মা আম্মা বলে কোলে ওঠ। তামিম তার পঞ্চপাণ্ডবের সাথে তাচ্ছিল্যের স্বরে কথা বলে। কিরে সাকিব, আজকে গান গাইবি না? সম্পর্ক বদলে গেছে একটি পলকে, জলদি গা। তামিম প্রত্যেকের ওপরে খুব পরিহাস করে। সুইজারল্যান্ডে তারা তামিমের সাথে যা করেছিল, আজকে তার বদলা নিল তামিম। ভাই, মা পোলা এক লগে এসিসি দিব, জনগণ কি মানবো বিষয়টা? না মানার কি আছে? ভাই, মা পোলা একই ক্লাসের, বিষয়টা কেমন না? তামিম রফিকের কাছে গিয়ে মাথায় গাঁটটি মারে। আরে বেটা, তোরা তো ইতিহাস তৈরি করবি, তখনই ব্রেকিং নিউজ হইব মা পোলা একসাথে এইচএসসি পরীক্ষা দিছে। তামিম শামসুকে ইশারা করে, আর শামসু তাদের জোর করে সাইন করায়। পুরো কাগজ কমপ্লিট ছিল, শুধু স্টুডেন্ট সাইন ছাড়া। সকলেই সাইন করে শোভা ছাড়া। তামিম 5 জনের গায়ের মাপ নিতে বলে। সকালের মধ্যে তাদের কলেজ ড্রেস চাই। আর অন্যদিকে শোভাকে নিয়ে রুমে চলে যায়। রুমে এসে তামিম কাগজ শোভার সামনে ধরে। জলদি। আপনি এত খারাপ লোক, শয়তান সরকার। হারামিতে পিএইচডি করা, আই নো, সাইন কর। তামিম রীতিমতো জোর করে শোভাকে দিয়ে সাইন করায়। তামিম সরকার, ইতিহাস সাক্ষী থাকবে, জোর করে অসুস্থ বউকে দিয়ে পরীক্ষা দেওয়া হয়েছে। অসুস্থ বউয়ের সাথে 19-20 করতে দুবারও ভাবি নাই। আরে এটা তো পরীক্ষা বেবি। ধর্মে সইবে না,
তামিম সরকার। আবার সিরিয়াল দেখছে? তামিম কাগজটা নিয়ে নিচে চলে যায় আর শোভা গাল ফুলিয়ে বসে থাকে। মনে মনে ঠিক করে আজকে শয়তান সরকারের একটা ব্যবস্থা করতেই হবে। এটা খুবই বাড়াবাড়ি করলো তামিম আজকে। তামিম নিচে এসে দেখে তার পঞ্চপাণ্ডব যে যার মতো গালে হাত দিয়ে বসে আছে। তাদের কলেজ ড্রেসের মাপ নেওয়া হচ্ছে। তামিম কাগজগুলো সব সিটি কলেজের প্রিন্সিপালের কাছে পাঠায়। তাড়াতাড়ি ঘুমাতে যা, কালকে থেকে ক্লাস আছে তোদের। তামিমের কথা শুনে 5 জনই প্রতিবাদ করার জন্য উঠে দাঁড়ায়। সাথে সাথে তামিম নিজের জুতো খুলে হাতে নেন। 5 জন একজন আরেকজনের মুখের দিকে তাকায়। জুতার বাড়ি খাওয়ার চাইতে পড়াশোনা করা অনেক ভালো। কিরে সাকিব, শালা হারামি, এমনি রূপ বদলাস কেন? শালা গিরগিটি মির্জাফর। দেখছেন ভাই, মাহির ওরা পড়াশোনা করতে চাইছে না, সাথে আমারেও জড়ায়। দেন ধইরা সালাগো। তামিম ঠান্ডা দৃষ্টিতে তাকায় সবার দিকে। যে যার মতো নাটক বাদ দিয়ে ঘুমোতে চলে যায়। না হলে তামিম এই রাতে গাছের সাথে বেঁধেই ঝুলিয়ে পেটাবে। সকলে যাওয়ার পর তামিমও উপরে চলে যায়। সারাদিন এত পরিশ্রম আর শোভার এত কষ্টের দিনগুলোর কথা শুনে নিজের অশান্ত মনকে এবার শান্ত করা দরকার। আর শোভা ছাড়া কেউ তার মন শান্ত করতে পারবে না। তামিম রুমে এসে দেখে পুরো ঘর অন্ধকারে ঘেরা। শোভা চুপচাপ শুয়ে আছে। তামিম শোভাকে ডিস্টার্ব না করে চুপচাপ ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে ঘুমোতে চলে আসে। তামিম বিছানায় বসতেই অনুভব করে তার জায়গাটুকু পানিতে ভেজা। পরক্ষণেই তামিম দেখে বালিশে একটা চিরকুট। তোর পাপের শাস্তি এটাই তামিম সরকার, বউ ছাড়া ঘুমা শয়তান বেড়া। তামিম চিরকুটটি পরে শোভার দিকে তাকায়। মাঝে বালিশ রাখা আর তার পাশের বিছানা ভেজা। শোভাও ঘুমের ভান ধরে আছে। তামিম বুঝতে পারে আজকে আর তার বউ তাকে জায়গা দিবে না ঘুমোতে। শোভা মনে মনে প্রচণ্ড খুশি হতে থাকে। উচিত শিক্ষা হয়েছে শয়তান সরকারের। পরক্ষণেই শোভার কানে তামিমের কণ্ঠ ভেসে আসে। সে কাউকে একটা কল করছে। শোভা কান বের করে শোনার চেষ্টা করে। তামিম না রেগে কোনো রিয়েকশন না দিয়ে আসলে করছেটা কি। হ্যালো বেবি, আমার বউ ঘুমিয়ে পড়েছে, তুমি দরজা খোলা রাখো, আমি আসছি। শোভার কলেজা কেঁপে ওঠে। তামিম প্রেম করছে, মানে পরকিয়া, তাও তার চক্ষুর আড়ালে। শোভার চোখে পানি চলে আসে। মুখ বুঝে চুপচাপ শুনতে থাকে তামিম আর কি বলতে চায় তার প্রেমিকাকে। আমি এখনই আসছি সোনা। শোভা এবার আর নিজের রাগ ধরে রাখতে পারে না, উঠে বসে। দেখে তামিম দরজার কাছে। শোভাও তার পিছু নেয়। আজকে হাতে নাতে ধরবে সে তামিমকে। তামিম বের হতেই শোভাও বের হয়। তামিম গাড়িতে বসে নিচে ড্রাইভ করতে থাকে। শোভাও আরেকটা গাড়ি নিয়ে তামিমের পিছু নেয়। কিছুক্ষণ পর তামিম তার ভিলাতে এসে পৌঁছয়, সাথে শোভাও। শোভার চোখে পানি ছলছল করে। এটাই তো সেই জায়গা যেখানে তামিম হেলিকপ্টার দিয়ে শোভাকে প্রপোজ করেছিল। আমার বউ হবা, আর আজকে আরেকজনকে নিজের ভিলাতে নিয়ে আসলো। তামিম ভেতরে ঢোকার পর শোভাও ভেতরে ঢুকে পড়ে। আজকেও সিকিউরিটি গার্ড শোভা দেখেনি। হয়তো তামিম তার পাপের কথা কাউকে জানাতে চায় না। শোভা ভেতরে ঢুকতেই দেখে পুরো হল রুম অন্ধকার, একদম ঘুটঘুটে অন্ধকার। শোভা পা টিপে টিপে সামনে পা বাড়াতে থাকে। ঠিক তখনই লাইট জ্বলে ওঠে আর ওপর থেকে অজস্র গোলাপের পাপড়ি পড়তে থাকে। শোভা হাতের ঝাড়ুটি নিচে ফেলে দেয়, যেটা সে এনেছিল তামিম আর তার প্রেমিকাকে পেটাবে বলে। তামিম সরকার এক নারীতে আসক্ত, এই আসক্তি এই জন্মে শেষ হবে না। শোভা পাশে তাকায়। তামিম হাত ভাঁজ করে সিঁড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। শোভা কিছু না বলে সোজা তামিমের কাছে চলে যায় আর তাকে জড়িয়ে ধরে। তামিমও শোভাকে শক্ত করে জড়িয়ে ধরে। শোভার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে থাকে। আপনার মতো স্বামী যেন কারো কপালে না জোটে। জুটবে কিভাবে? আমি কি আরেকটা বিয়ে করব নাকি? তামিম, আই হেট ইউ। আই লাভ ইউ টু, শয়তান ছেমরি। তামিম শোভাকে সোজা কোলে তুলে নেয়, নিজেদের রুমে চলে যায়। শোভাও শক্ত করে তামিমের গলা জড়িয়ে ধরে। আজকে আর একবার তোমার মাঝে ডুবে যেতে দাও সকাল। তামিম রীতিমতো ঝাঁপিয়ে পড়ে শোভার উপরে, যেন অনেকদিন পর সে শোভাকে কাছে পেয়েছে। অনেক বছর পর সে শোভার এত কাছে গিয়েছে। ডোন্ট ডিস্টার্ব মি বেবি, ফিল মাই লাভ। তামিম শোভাকে কিছু বলার সুযোগ দেয় না। শোভাও চুপচাপ তামিমের অত্যাচার সহ্য করতে থাকে। রাত তখন 1টার বেশি। তামিম শোভা একে অপরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে শুয়ে থাকে। তামিম, ইয়েস বেবি। ওয়াও, ডু ইউ লাইক ইন মি? I like everything about you, every single details. এত ভালোবাসেন কেন? জানি না, শুধু জানি তোমাকে ছাড়া আমি অস্তিত্বহীন।
শোভা তামিমের গালে আদুরে পরশ দেয়। তামিমও তাই করে। ঘুমাও বউ, সকালে কলেজ আছে। শোভা খুব রাগী দৃষ্টিতে তাকায় তামিমের দিকে। এইভাবে তাকিয়ে লাভ নেই সোনা পাখি, ঘুমাও। আপনি একটা শয়তান। আই নো। তামিম শোভাকে শক্ত করে ধরে ঘুম পাড়ায়। শোভা ঘুমোতে না চাইলেও তামিম তাকে জোর করে ঘুম পাড়ায়। তুই আমার রক্তে মিশে গেছিস সকাল, আমি চাইলেও তোকে ছাড়তে পারবো না। তামিম ও শোভাকে শক্ত করে ধরে ঘুমিয়ে পড়ে। অনেকদিন পর তামিম শান্তিতে ঘুমোচ্ছে। সকাল 7:45। অ্যালার্ম বাজার সাথে সাথেই তামিম উঠে পড়ে আর শোভাকে টেনে তুলে কলেজে যাওয়ার জন্য। শোভা প্রথমে উঠতে না চাইলেও তামিম তাকে জোর করে তুলে কোলে করে ওয়াশরুমে নিয়ে যায়। খানিকটা বাধ্য হয়ে শোভা ফ্রেশ হয়ে বাইরে আসে। তামিম শোভার কলেজ ড্রেস রেডি করে রাখে। শোভা মুখ ভার করেই বাইরে আসে। তামিম শোভাকে ড্রেস পরিয়ে তার চুলে সুন্দর মতো দুটো বেনি করে দেয়। তারপর আয়নার সামনে দুজনেই দাঁড়ায়। তোমাকে আমার বউ কম মেয়ে বেশি লাগছে। আপনার তো চাঁদ কপাল, বুড়ো বয়সে ইয়াং বউ পেয়েছেন। শোভা রীতিমতো তামিমকে বয়সে খোঁটা দিয়ে বসে। সুগার ড্যাডি। তামিমও কম কিসে নিজেকে শোভার সুগার ড্যাডি উপাধি দেয়। শোভার আগে ফুলতে থাকে, কোনো কথাই কাজ হচ্ছে না। তামিমকে সে রাগাতেই পারছে না। তামিম শোভার এই দশা দেখে প্রচণ্ড মজা পায়। তারপর শোভাকে নিয়ে নিচে চলে যায়। তাকে নিজের হাতে ব্রেকফাস্ট করিয়ে দেয়। ভিলাতে শুধু তামিম আর শোভাই আছে। তামিম ঠিক করে কিছুদিন শোভাকে নিয়ে এখানেই থাকবে সে। বিয়ের পর থেকে এত ঝামেলার জন্য তাদের কোয়ালিটি টাইম এক্সপেন্ড হচ্ছে না। তামিম শোভাকে নিয়ে রওনা দেয় তার কলেজের উদ্দেশ্যে। সেখানে তার পঞ্চপাণ্ডব আগে থেকেই উপস্থিত ছিল। তামিম আর শোভা গাড়ি থেকে নেমে ভেতরে যেতে থাকে। ভেতরে গিয়ে তামিমের পঞ্চপাণ্ডবদের কলেজ ড্রেসে দেখে শোভা প্রচণ্ড হাসতে থাকে। এই দামড়াগুলোকে দেখতে এতটা জঘন্য লাগছিল বলার বাইরে। শোভার হাসি দেখে পঞ্চপাণ্ডব প্রচণ্ড লজ্জা পায়। তামিম তাদের 6 জনকে সুন্দর মতো ক্লাসে পাঠিয়ে নিজে পার্টি অফিসে চলে যায়। ক্লাসে সকলে পঞ্চপাণ্ডবদের দেখে মোটামুটি হাসতে থাকে, সরাসরি না হলেও মুক্তি পেতে পায়। সব থেকে বেশি হাসি পেটমোটা রফিককে দেখে। তার পেট এত বড় যেন সে মা হতে যাচ্ছে। পঞ্চপাণ্ডব শোভার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে বসে। শোভা কলি আর কাকলির সাথে বসে। কিছুক্ষণ পর বেল বেজে ওঠে। ক্লাস শুরু। কিছুক্ষণের মধ্যে ম্যাডাম আসে। পঞ্চপাণ্ডব চুপচাপ বসে থাকে। ম্যাডাম আসতেই অন্য শিক্ষার্থীরা দাঁড়িয়ে পড়ে। তাদের দাঁড়ানো দেখে পঞ্চপাণ্ডবও দাঁড়িয়ে পড়ে। সবাইকে বসতে বলে ম্যাডাম বোর্ড পরিষ্কার করতে থাকে। সকলে বসলেও কালামানিক বসে না। তার মনে ম্যাডামকে দেখে একটাই গান বাজছিল। টুইটুলি ইন্ট্রি, আরে বাজলো মনে ঘন্টি, আরে টং। সাকিব মানিকের হাত ধরে জোর করে তাকে বসায়। আব্বে হালা বহসলা কেলা। তোগো ভাবি পাইছি রে। শোভা সহ বাকি 4 জন মানিকের দিকে তাকায়। সাকিবের প্রশ্ন শুনে মানিক ইংলিশ টিচারের দিকে ইশারা করে। তোর চক্করে যে কত জেলার মাইরে ভাবি ডাকতে হইব। এমনি কোশ না সাকিব, এইটা রিয়েল লাভ। একটা মানুষ কতটা জাউরা হলে সব মায়াই তার রিয়েল লাভ হয়, বুঝি না। এইটা তোর মন না, কি মহিলা হোস্টেল রে, যারে দেখোস তারাই প্রেমের পরশ। শালা 12 ভাতার। এই নিয়ে 79 বার মানিক রিয়েল লাভ খুঁজে পেল। সে যাকে দেখে তাকেই ভালোবেসে ফেলে। এটা নিয়ে বাকি 4 পাণ্ডবও একটু বিরক্ত, কিন্তু কি আর করার, চরিত্রহীন হলেও বন্ধু তো। সারা ক্লাসে মানিক শুধু ম্যাডামকেই দেখে যায়। ম্যাডামও মানিকের এমন তাকিয়ে থাকা দেখে অস্বস্তি ফিল করে, কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারে না, কারণ তামিম সরকারের ভয়। আর শ্রীনগরে কার সাহস আছে তামিমের ছেলেদের নিয়ে কিছু বলবে। শোভা চুপচাপ মনোযোগ দিয়ে ক্লাস করতে থাকে। প্রতিটি টপিক পয়েন্ট টু পয়েন্ট বুঝতে থাকে, কিন্তু এতদিন পর বই হাতে নেওয়ার পড়ার প্রতি ইচ্ছেই নেই তার। কি পড়ানো হচ্ছে সব মাথার ওপর দিয়ে যাচ্ছে। শোভা তাও চেষ্টা চালিয়ে যায় মনোযোগ ধরে রাখার, কিন্তু হয় না। সব থেকে বড় বিপত্তি বাধে ক্লাস টেস্টের কথা শুনে। নির্বাচনী পরীক্ষার আগে ক্লাস টেস্ট নেওয়া হবে, এই দিক দিয়ে আজকেই তারা পড়া শুরু করলো। পঞ্চপাণ্ডব সহ শোভার কপালে চিন্তার ভাঁজ পড়ে। টিফিন পিরিয়ডে পঞ্চপাণ্ডব সহ শোভা মাঠে বসে থাকে। সকলের মুখে চিন্তার ছাপ। ক্লাস টেস্টে কী করবে তারা? ধরতে গেলে তারা তো কিছুই পারে না, ডাহা ফেল। আর ফেল করলে তামিম গাছে বেঁধেই ঝুলিয়ে পেটাবে। জীবনে ভাবি নাই যেই কলেজ বোম দিয়ে উড়াইছিলাম সেই কলেজেই পড়তে হইব। উফ, কষ্ট। ম্যাডামটা হেব্বি দেখতে। হরে, পড়াশোনার থাইকা জিম কইরা বডি বানানো অনেক ভালো।
ম্যাডাম কি সুন্দর। বালের পড়াশোনা কি লেখছে কিছুই তো বুঝি না, কোন ভাষার লেখা? ম্যাডামটা একদম রূপবতী। হুমন্দির নাতি কালার ঘরের কালা, এত মানুষ চিন্তায় শেষ, আর তুই ম্যাডাম নিয়ে আসস? সবাই ক্ষেপে যায় মানিকের উপরে। তারা নিজেদের পরের অবস্থা নিয়ে আলোচনা করছিল, আর সবার আলোচনার মাঝে মানিক তার নাক গলিয়ে ফেলে। ম্যাডাম ম্যাডাম করে মুখে ফেনা তুলে ফেলে। শোভাও কিছুটা বিরক্ত নিয়ে তাকায় মানিকের দিকে। সাথে সাথে তারা 5 জনেই ঠান্ডা হয়ে যায়। এখন কি করবো ভাবিমা? সাকিবের কথা শুনেই শোভা কিছুক্ষণ ভাবতে থাকে, তারপর লাফিয়ে ওঠে। ঘুষ দিতে হবে কারে? সব ম্যাডাম আর স্যারদের। কিন্তু ভাই যদি জানে? মাহিরের কথায় শোভা একটু ভয় পেলে মন শক্ত করে ফেলে। চাপাতি সরকারকে হ্যান্ডেল করার দায়িত্ব আমার। পঞ্চপাণ্ডব শোভার সাথে তারে তাল মেলায়। তামিম তো শোভার জন্য পাগল। সে নিশ্চয়ই শোভাকে কিছু বলবে না, আর তার জন্য বাকি 5 জনও বেঁচে যাবে। সকালে প্ল্যান করে আগে বাংলা ম্যাডামকে ঘুষ দিতে হবে, তারপর এক এক করে সবাইকে। কথা মতো 6 জনই একসাথে টিচার্স রুমে চলে যায়। সবাই একসাথে গেলে সন্দেহ করবে, তাই তারা শোভাকে পাঠায়। শোভা সুন্দর মতো নাটক করে বাংলা ম্যাডামকে বাইরে নিয়ে আসে। কি ব্যাপার আপনারা? সরি, তোমরা সবাই একসাথে? এত দামড়া দামড়া ছেলেদের তুমি বলতেও লজ্জা বোধ করে ম্যাডাম, কিন্তু বলতে তো হবেই। সালাম ম্যাডাম। সাকিবের সালাম দেওয়ার ধরন শুনে ম্যাডাম বুঝে যায় বদ মতলব আছে। তামিমের পঞ্চপাণ্ডবের গুণের কথা জানে না এমন কেউ নেই এই আরশিনগরে। ওয়ালাইকুম আসসালাম। আপনের লাইগা একটা স্পেশাল বোম বানাইছি ম্যাডাম। কই ফেলমু বলেন? আপনার বাসায় নাকি পায়ের নিচে? সাকিবের ঠান্ডা মস্তিষ্কের থ্রেড শুনে ম্যাডাম শুকনো ঢোক গেলে। কি করতে হবে আমাকে? আরে ব্যাস, ম্যাডাম দেখি মেলায় স্মার্ট, একদম স্মার্টফোনের মতো। আল্লাহর নাম নিয়া পরীক্ষায় কি কি আইব আমাকে বইলে দেন। এটা তো অন্যায়। আপনারে মাইরাম 1-2-র মধ্যে গায়েব করা ও অন্যায় ম্যাডাম, তাও তো করবো আমরা। 5000 দিতাছি, চুপচাপ ব্যাগে ভরেন। রফিক আর সাকিবের কথা শুনে ম্যাডাম বুঝে যায় ভালো বিপদেই পড়েছে সে। রাজি হওয়া ছাড়া কোনো উপায় নেই। তারপর চারপাশে তাকায়। 6 জনই এমনভাবে তার দিকে তাকিয়ে আছে, রাজি হওয়া ছাড়া কোনো উপায় নেই। ম্যাডাম সুন্দর মতো রাজি হয়ে যায় আর টিচার্স রুমে যেতে থাকে। ম্যাডাম। কালামানিকের ডাক শুনে ম্যাডাম পেছনে ফিরে তাকায়। আপনি কি একলা? মানে বিয়ে শাদী হয়েছে? হায় রে 12 ভাতার, ম্যাডাম আপনি যান। মাহির মানিকের পিঠে একটা কিল বসিয়ে দেয়। সকালে ইংলিশ ম্যাডাম, দুপুরে বাংলা, তুই কি সব সাবজেক্টের ম্যাডামগুলোকে প্রেম করবি? মানিক শুভার দিকে অসহায় দৃষ্টিতে তাকায়। ভাবিমা, আমি নাদান মানুষ, মন পিছলা যায়। এটা কি আমার দোষ? বাবা, কালামানিক? জি আম্মা। এটা আপনার মন নাকি কলার খোসা, যখন তখন পিছলে যায়? শুভার কথা শুনে বাকি 4 জন হেসে ওঠে। আর মানিক কাচুমাচু করে। তার মন যে বিশাল বড় এটা কেউ বুঝতে চায় না। ক্লাস ছুটি হওয়ার আর কিছুক্ষণ বাকি। সকলে রেডি থাকে, ছুটি হবে আর ব্যাগ নিয়ে বের হবে। পঞ্চপাণ্ডব আর শুভ্রা প্রচণ্ড বিরক্তি নিয়ে বসে থাকে। তারা ছুটির অপেক্ষায় থাকে। ঠিক তখনই পিয়ন এসে তাদের 6 জনকে প্রিন্সিপাল রুমে ডেকে পাঠায়। তাও ব্যাগ সহ 6 জন একজন আরেকজনের মুখের দিকে তাকায়। হঠাৎ ডাক কেন পড়লো? 6 জনে ব্যাগ সহ পিয়নের সাথে প্রিন্সিপালের কক্ষে যেতে থাকে। আমাকে আপনি ডাকলো কেন? বুঝতে পারছি না সাকিব। বালের জীবন, বালের পড়াশোনা। মাহির আর সাকিব নিজেদের মধ্যে কথা বলতে বলতে যায়। বাকিরা চুপচাপ থাকে। কি হচ্ছে কিছুই তাদের মাথায় ঢুকছে না। প্রিন্সিপাল কক্ষের সামনে 6 জন দাঁড়িয়ে থাকে। তারপর অনুমতি নিয়ে এক এক করে ভেতরে ঢুকতে থাকে। ভেতরে ঢুকতে প্রিন্সিপালের সাথে তামিমকে বসে থাকতে দেখে 6 জনই শুকনো ঢোক গিলে। কাম সারছে। শোভা তামিমের মতোই তাকে দেখে বিড়বিড় করে বলতে থাকে কথাটি। তামিম খুব রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে তাদের দিকে। 6 জন এটা বুঝতে পারেনি যে তামিম সবাইকে বলে রেখেছে তাদের ছোট ছোট বিষয়ের জন্য হলেও যেন তাকে জানানো হয়। 6 জন বুঝতে পারে তাদের কর্মের কথা তামিম জেনে গেছে, তাই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। ভিলার হলরুমে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে 6 শয়তান, আর তাদের সামনে লাঠি নিয়ে বসে থাকে তামিম সরকার। আইডিয়া কার ছিল? পঞ্চপাণ্ডব একসাথে শোভার দিকে তাকায়। শোভা তাদের গাদ্দারি দেখে হতাশ হয়। সবশেষে এইভাবে ফাঁসালো থাকে। এই শামসু। জি ভাই। আজ থেকে ওরা যেন 1 পয়সাও না পায়। টাকা দিয়ে টিচার কিনতে যায়, কত বড় জাউরামি। যেমন মা তেমন তার ছেলেরা।
ছয়জন একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে থাকে। টাকা পেলে কিভাবে প্রশ্ন কিনবে। তামিম ইচ্ছে মতো তাদের ক্লাস নেয়, তারপর সকলকে ফ্রেশ হতে বলে। তাদের পড়া আছে, সকলে যে যার মতো রুমে চলে যায়। আর শুভা মুখ গুমড়ো করে তার রুমে। এখন যতই বকুক, রাতে তো তামিম আসবেই, তখন বোঝাবে। শুভা ফ্রেশ হয়ে বিছানায় বসে থাকে আর ভাবতে থাকে কিভাবে টাকা জোগাড় করবে। তাদের ফিল করলে তো হবে না। আর যেহেতু বকা খেয়ে ফেলেছি, তাই প্রশ্ন মতো ফাঁস করা পেই। কিন্তু কি করা যায়? তখনই ফেসবুকে একটা পোস্ট চোখে পড়ে শুভার। স্বামীর থেকে টাকা চাওয়ার নিনজা টেকনিক। যদিও নিমস, তবে তামিম তো আর এসব পোস্ট দেখবে না, তাই শুভা ঠিক করে এটাই করবে। কিছুক্ষণ পর তামিম রুমে আসে। তামিম রুমে আসতেই শুভা অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে থাকে। বিষয়টা তামিমও দেখে। তামিম এসে সোজা শুভার সাথে গা ঘেঁষে বসো। এত আদিক্ষেতা দেখে শুভার কপাল কুঁচকায়। আমি কারো বউ না। তামিম পেছন থেকে জড়িয়ে ধরে শুভাকে। তুমি তামিম সরকারের বউ, আমার একমাত্র শখের বউ। আপনি তো আর আমাকে ভালোবাসেন না। কেন বললো? তাহলে এত বকলেন কেন? ভালোবাসি তাই বকি? পাল। ছি বউ, এসব কোন ল্যাঙ্গুয়েজ? আপনি মানুষ খুন করেন, তাতে কিছু হয় না, আর আমি পাল পড়লেই দোষ। তামিম শুভার কথা শুনে আকাশ থেকে পড়ে। শুভা যেদিন তার মতো হয়ে যাচ্ছে, এটা তার ব্যবহারে প্রকাশ পাচ্ছে দিন দিন। শুভা রেগে গিয়েও নিজের রাগ সংযত করে। এখন রাগলে চলবে না, টাকা লাগবে। শুভা তামিমের কোলের ওপরে বসে পড়ে তার গলা জড়িয়ে ধরে। তামিম বুঝতে পারে না হঠাৎ এত রোম্যান্টিক মুড হলো তার বউয়ের। হাজব্যান্ড ইজ এ হানি, হোয়েন হি গিভিং মি মানি। তামিম বুঝতে পারে এত ভালোবাসা দেখানোর কারণ কি। টাকা লাগবে 6 শয়তানের। তামিম শুভার কোমর ঝাপটি ধরে। ওয়াইফ ইজ কিউট ওয়েন শি ইজ মিউট। শুভা প্রচণ্ড ক্ষেপে যায় আর অবাকও হয়। তাহলেও তামিম দেখে অপমান। তামিমের পাল্টা জবাবে প্রচণ্ড রাগ প্রকাশ করে শুভা। কোথায় সে আলে বাবালে বলে টাকা দেবে তা না, মুখে মুখে কথা বলছে। এত টাকা নিয়ে করবে? চাহ কুত্তা। স্বামীকে কুত্তা বলো? জাহান্নামী মহিলা। প্রতি শুক্রবারের নামাজ পড়া শুকুর আলী, শালা ভণ্ড। শোভা। ভণ্ড তামিম সরকার। আমি ভণ্ড? ভণ্ডদের বাপ।